শুভ সকাল। আজকে আমরা যে বিষয়টি ক্লাস নিব সেটা হচ্ছে যে ফ্রয়েডের সাইকোসেক্সুয়াল থিওরি। তো আমরা গত ক্লাসে ফ্রয়েডের সাইকো অ্যানালাইটিক্যাল থিওরি সম্পর্কে জেনেছি এবং সেখানে ইডিগো এবং সুপার ইগো সেই বিষয়গুলো সম্পর্কে তোমাদেরকে লেকচার দিয়েছি এবং ইডিগো এবং সুপার ইগো ক্রিমিনাল বিহেভিয়ারে কিভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছি। তো আমরা ক্লাস নিচ্ছি ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ সায়েন্স বিভাগের থিওরিজ অফ ক্রাইম কোর্সে, যেটা সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারের একটি কোর্স। তো আজকে আমরা সেখানেই ফ্রয়েডের সাইকোসেক্সুয়াল যে থিওরি আছে সেই থিওরিটা সম্পর্কে আসলে ক্লাসে ডিসকাশন করব। তো আমরা আসলে এটা নিয়ে যে পাওয়ার পয়েন্ট আছে আমরা সেখানে চলে যাই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আর ক্লাসের কোনো কোয়েশ্চেন থাকলে আমরা লাস্টে কোয়েশ্চেন গুলো নিব। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিগমন্ড ফ্রয়েডের সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট থিওরি, এইটা সম্পর্কে আমরা জানবো। এবং তিনি সিগমন্ড ফ্রয়েড, যিনি একজন ডক্টর ছিলেন, তিনি পরবর্তীতে হচ্ছে সাইকোলজি নিয়ে তার পড়ালেখাটা বেশি ছিল এবং সেটার উপরে গবেষণা করেন এবং ফোকাস করেন। সাইকোলজিতে ফ্রয়েডকে বলা হয় যে তিনি সাইকোলজির ডেভেলপমেন্টে একটি বড় ভূমিকা রেখেছেন এবং ক্রিমিনোলজিরও একটি বড় পার্ট হচ্ছে ক্রিমিনাল সাইকোলজি। এই জন্যই ফ্রয়েডের থিওরিগুলা বা ফ্রয়েড সম্পর্কে কিন্তু ক্রিমিনোলজিতে জানা অনেক গুরুত্বপূর্ণ। তো সিগমন্ড ফ্রয়েডের আজকে আমরা যে বিষয়গুলা দেখব সেটা হচ্ছে যে তার যে সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট থিওরি সেটাকে তিনি 5টি স্টেজে বিভক্ত করেন। তো প্রথম যে স্টেজ সেটাকে আমরা বলছি ওরাল স্টেজ, দ্বিতীয় যে স্টেজ সেটা হচ্ছে অ্যানাল স্টেজ, তারপরে ফ্যালিক স্টেজ, ল্যাটেন্সি স্টেজ এন্ড জেনিটাল স্টেজ। তো এই 5টা স্টেজ কিভাবে একজন মানুষের মানে তার শিশু কাল থেকে শুরু করে তার পার্সোনালিটি ডেভেলপমেন্টে সহায়তা করে সেই বিষয়গুলো কিন্তু সিগমন্ড ফ্রয়েড তার থিওরিতে কিন্তু তিনি দেখিয়েছেন। তাহলে আমরা সেই স্টেজগুলোতে এখন একটু চলে যাই। প্রথমে যে স্টেজটা আছে সেটা হচ্ছে যে বলা হচ্ছে যে ওরাল স্টেজ। তো ওরাল স্টেজটা কি? ওরাল স্টেজ হচ্ছে যে এই স্টেজের সময়কাল আমরা যদি দেখি সেটা হচ্ছে ইনফ্যান্টস বার্থ টু 18 মান্থস, মানে একটা শিশুর জন্মগ্রহণের পর থেকে 18 মাস পর্যন্ত যেই সময়কাল, সেই শৈশবের যে সময়কাল, সেই সময়টাকে আমরা বলছি ফ্রয়েডের ভাষায় ওরাল স্টেজ। তো ওরাল স্টেজে ইরোজেনাস জোন হচ্ছে মাউথ, মানে সে আসলে কোন জায়গা দিয়ে এই তার যে সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্ট সেটা অনুভব করে সেটাকে বলা হচ্ছে যে মুখ। তো প্রথমে বলা হচ্ছে ফোকাস টু রিসিভিং ওরাল প্লেজার, তার মানে এখন এই সময় একজন শিশু তার যে মুখ বিবর যেটা আছে সেই জায়গা দিয়ে আসলে সে কিন্তু তার যে আনন্দের অনুভূতি বা সুখ অনুভূতি সেটা কিন্তু গ্রহণ করে এবং অকার্স থ্রু ব্রেস্ট অর বোটল ফিডিং অর সাকিং সামথিং। এই সময় শিশুরা মাতৃদুগ্ধ পানের মাধ্যমে অথবা যেটাকে আমরা বলি বোটল ফিডিং, মানে অনেক শিশুরা যেটা ফিডারের মাধ্যমে হচ্ছে তারা দুধ খায় এবং কোনো কিছুকে সাকিং করার মাধ্যমে, যেমন আমরা দেখি অনেক সময় শিশুরা কি করে যে এই সময়ে যেই শিশু থাকে সে কিন্তু জন্মের পরেই কোনো কিছু পেলেই সেটাতে মুখ দেয়, সে কিন্তু বুঝে না যে আসলে কোনটা খাওয়ার জিনিস নাকি খাওয়ার জিনিস না। আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে সে দুধ খাওয়ার সাথে সাথে চামচটাও কিন্তু খেতে চাচ্ছে, আবার এদিকে একজনের হাতের তার নখ কিন্তু সে খাচ্ছে। তার মানে আমরা যদি কোনো একটা শিশুকে এই সময়ের মধ্যে কোলে নিই বা তার সংস্পর্শে আসি, দেখবো যে সে অনেক সময় নখটা তার মুখের মধ্যে নিচ্ছে, আবার তার হাতে একটা খেলনা দিলে সেই খেলনাটাও সে মুখের মধ্যে নিয়ে ফেলছে। হ্যাঁ, তো এই ফ্রয়েড যেটা বলেছেন যে তার ইন্টারেকশনটা মাউথের মাধ্যমে এই সময়টা হয় এবং সে হচ্ছে
এই যে কোনো কিছু মুখে নেয়ার মাধ্যমে সে কিন্তু এক ধরনের ওরাল প্লেজার পান। The infant also develops a sense of trust and comfort through this oral stimulation. যে সে এভাবে তার মৌখিকভাবে বা মুখ বিবরের মাধ্যমে যে কোনো কিছুকে গ্রহণ করার যে প্রবণতা, সেটার মাধ্যমে সে কিন্তু এক ধরনের বিশ্বাসযোগ্যতা বা কমফোর্ট জোনটা সে অনুভব করে। যেমন সে একটা শিশু কাঁদতেছে, তাকে আমি মা কিন্তু ব্রেস্ট ফিডিং যখন করাই, তখন কিন্তু দেখতে পারবেন যে সে তার কান্নাটা থেমে যাচ্ছে বা সে খুব খুশি অনুভূত হচ্ছে, বা সে কারোর হাত নখ তার মুখের মধ্যে নিয়ে সে দেখা গেছে যে সেটা নিয়ে খুব সুখ অনুভূতি অনুভব করছে, বা হঠাৎ করে সে মুখ দিয়ে তার সাথে যে আছে তাকে হচ্ছে খাওয়ার চেষ্টা করতেছে। তো ফ্রয়েড যেটা বলেছে যে এই সময় যে লিবিডো, যেটাকে আমরা বলি সেক্সুয়াল প্লেজার বা সেক্সুয়াল ড্রাইভ, সেই লিবিডোটা একটা শিশুর হয় যে সে আসলে চিন্তা করে যে এইগুলোর মাধ্যমে তার মধ্যে একটা সেন্স অফ ট্রাস্ট, যেটা মানুষের প্রতি বিশ্বাস বা তার কোনো কিছুর প্রতি বিশ্বাস বা কমফোর্ট জোন, সেটা কিন্তু এই সময়ের মধ্যে তৈরি হয়। দ্বিতীয় আমরা যেই বিষয়টা দেখব সেটাকে বলা হচ্ছে অ্যানাল স্টেজ। তো এই অ্যানাল স্টেজটা কি? অ্যানাল স্টেজটার ক্ষেত্রে বলা হয়েছে যে এজ রেঞ্জ থাকে 1 ইয়ার টু 3 ইয়ার্স, মানে 1 থেকে 3 বছরের মধ্যে কিন্তু এই অ্যানাল স্টেজটা একটা শিশুর ক্ষেত্রে হয়ে থাকে। তো এইখানে ইরোজেনাস যে জোন, সেটা বলা হচ্ছে যে বোল অ্যান্ড ব্লাডার কন্ট্রোল। হ্যাঁ, তো এই জিনিসটা আসলে কি, যে বোল কন্ট্রোল বা হচ্ছে ব্লাডার কন্ট্রোল। তো এই সময়ে যেটা শিশুর ক্ষেত্রে হয়ে থাকে যে ডিরেক্টলি রিলেটেড টু চাইল্ডস অ্যাওয়ারনেস অফ বোল কন্ট্রোল, যে এইটা স্টমাকের একটা পার্ট, যেটা আসলে একটা শিশুর ক্ষেত্রে দেখা গেছে যে যেটা তার ডাইজেস্টিভ সিস্টেমকে কন্ট্রোল করে, এবং এই এই পার্টটা আসলে পরবর্তীতে তাকে তার যে মলমূত্র ত্যাগ হয় সেই বিষয়গুলোর ক্ষেত্রে এই বোল কন্ট্রোলের একটা ভূমিকা থাকে। তো গেইনিং প্লেজার থ্রু দ্য অ্যাক্ট অফ এলিমিনেটিং অর রিটেইনিং ফেসেস, তার মানে হচ্ছে যে সে এই সময়ে হচ্ছে তার যে সহজ কথায় যদি আমরা বলি যে একটা শিশু যে মল ত্যাগ বা সে যে টয়লেট ট্রেনিং হয়, সেই জায়গা থেকে সে এই সময় হচ্ছে প্লেজারটা পেয়ে থাকে। তারপরে তার মধ্যে আসলে যেই সে টয়লেট যাওয়ার মাধ্যমে বা টয়লেট করার মাধ্যমে এক ধরনের প্লেজার পায়, সেটাকেই বলা হচ্ছে যে এই অ্যানালিস্টেজের একটা প্রধান দিক। A child can become obsessed with control, perfection and cleanliness. এবং একটা শিশু এই সময় কি তাকে কিভাবে কন্ট্রোল করা হয় বা তার পরিষ্কার পরিচ্ছন্নতা, এই অনেক কিছুর উপরেই কিন্তু একটা শিশুর অবসেসড হয়ে থাকে। হ্যাঁ, তো সেই বিষয়গুলো আসলে এখানে জড়িত। এবং এখানে যেটা হয়ে থাকে যে দ্য মেজর কনফ্লিক্ট এট দিস স্টেজ ইজ টয়লেট ট্রেনিং, যেটা আমি একটু আগেই তোমাদেরকে বললাম যে টয়লেট ট্রেনিং এর মাধ্যমে আসলে একটা শিশু বুঝতে পারে যে আসলে সে কি ধরনের প্লেজারটা পেয়ে থাকে। The child has to learn to control his or her bodily needs. Developing this control leads to a sense of accomplishment and independence. তার মানে হচ্ছে যে সহজ কথায় যদি আমরা বলি যে একটা শিশু তার এই সময়ে যে টয়লেট ট্রেনিং বলতে বোঝাচ্ছে যে সে কিভাবে সে তার মল বা মূত্রটা ত্যাগ করবে, সেটার যে প্রক্রিয়া, যেমন তাকে অনেক সময় পটে বসিয়ে তাকে মল ত্যাগ করানো হয়। হ্যাঁ, এবং তাকে প্রপার বিহেভিয়ার শেখানো হয় যে কিভাবে তাকে মলমূত্র ত্যাগ করতে হবে, আস্তে আস্তে তার বাবা মা সেটাকে শেখায়। এবং একটা শিশু দেখবে যে এই এজের মধ্যে তাকে তার টয়লেট যে হওয়ার বিষয়টা, সেটা তাকে যে অভ্যাসটা গড়ে তোলা হয়, সেই অভ্যাসের উপর ভিত্তি করে কিন্তু
সে পরবর্তী যে তার টয়লেট সেটা কিন্তু হয়ে থাকে। যেমন কাউকে যদি পটে অভ্যাস করা হয় সে ওটাতেই অভ্যস্ত হয়ে যায়, বা কাউকে যদি টয়লেটে বা কমোডে বসানো হয় তাহলে সে কিন্তু সেভাবে শিখে থাকে। তার মানে এইটার মাধ্যমে ফ্রয়েড যেটা বলছে যে সে এক ধরনের সেক্সুয়াল প্লেজার তার মধ্যে পায়, যে টয়লেটটা ঠিক মতো তার হচ্ছে কিনা বা সে কি ম্যানারে সেটা করছে। তো এখানে এই অ্যানালিস্টেজে তার পার্সোনালিটি ডেভেলপমেন্টটা কিভাবে হয়, ফ্রয়েড যেটা বলছেন যে তাকে আসলে তার বাবা মা বা তার ফ্যামিলি মেম্বাররা যেভাবে টয়লেট ট্রেনিং শেখায় সেটাকে সে ঠিকমতো অ্যাডপ্ট করতে পারছে কিনা সেটার উপরে অনেক সময় তার পার্সোনালিটিটাও প্রভাব ফেলে, যে তাকে অতিরিক্ত কন্ট্রোল করা হচ্ছে কিনা বা এই বিষয়গুলা সে ঠিকমতো শিখতে পারছে কিনা। তো সেখান থেকে তার প্রতি একটা মানে সে যে নিজে নিজে একটা কাজ করতে পারছে, এই যে মানে ইন্ডিপেন্ডেন্স, সেই সেন্সটা কিন্তু তার মধ্যে হচ্ছে গ্রো করতেছে। তো সেই বিষয়টা অ্যানালিস্টেজে আমরা আহ, 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 বলে থাকি। এবং ফ্রয়েড যেটা বলেছেন যে এই সময়টা যদি আমরা খেয়াল করি তাহলে আহ, দেখা যায় যে এই সময়টা আসলে শিশুদের ক্ষেত্রে যেটা হয় যে সে আসলে এই টয়লেট ট্রেনিংটার মাধ্যমে যে সে সে আসলে তার মানে হচ্ছে তার যে বাবা মা তাকে কিভাবে শেখাচ্ছে, যে শেখার যে একটা প্রবণতা, সেই জিনিসটাও কিন্তু তার মধ্যে হচ্ছে গ্রো গ্রো করতেছে, যে আসলেই সে ঠিক মতো টয়লেট ট্রেনিংটা শিখতে পারছে কিনা। হ্যাঁ, সেই বিষয়টা কিন্তু তার মধ্যে চলে আসছে। এবং এই অ্যানালিস্টিসটা তাকে কি করে যে যখন অনেক সময় তাকে এই ট্রেনিংটা যদি ঠিক মতো না হয়, দেখা গেছে যে বাবা মা কি করে অনেক সময় তাকে খারাপ ব্যবহার করে, পানিশ করে, বা তাকে অনেক সময় লজ্জা দেয় যে সে হয়তো ঠিক মতো টয়লেট ট্রেনিংটা শেখে নাই। তো এই যে নেগেটিভ যে আউটকাম, তখন কিন্তু তার মধ্যে এক ধরনের ভীতির সঞ্চার হয়, এবং সে তখন নিজের প্রতি যে কনফিডেন্স সেটাকে কিন্তু অনেক সময় হারিয়ে ফেলে। তো এই সময় বলা হয়েছে যে বাবা মা যেন তার প্রতি রিজিড, বা তার এই বিহেভিয়ার গুলাকে ঠিক মতো শেখানো বা ইনকারেজ করা, সেই ধরনের বিষয়গুলো যেন তার মানে বাবা মা তাকে শেখায়, সেই বিষয়টাই এখানে বলা হয়েছে। তো এটার পরে যে স্টেজটা আছে সেটাকে আমরা যদি দেখি, সেটা হচ্ছে যে ফ্যালিক স্টেজ। তো এই ফ্যালিক স্টেজে আসলে কি হয়, ফ্যালিক স্টেজ বলা হচ্ছে যে 3 থেকে 6 বছরে এই সময়টাকে আমরা বলছি যে ফ্যালিক স্টেজ, এবং ইরোজেনাল জোনটা হচ্ছে জেনিটাল, তার যে হচ্ছে এবং এই স্টেজটা সম্পর্কে বলা হচ্ছে যে তার যে জেনিটাল পার্ট আছে, বা সেক্সুয়াল যে অনুভূতিগুলো আছে সেটা সে বিভিন্ন ভাবে সেটা আবিষ্কার করতে পারে। তো ডিউরিং দ্য ফ্যালিক স্টেজ দ্য প্রাইমারি ফোকাস অফ দ্য লিবিডো ইজ অন দ্য জেনিটাল, তার মানে তার যে যৌনাঙ্গ আছে সেটার উপরে আসলে এই সময়ে মানে হচ্ছে ফোকাস থাকে, বা লিবিডো বলতে আমরা যেটা বলছি যে সেক্সুয়াল ডিজায়ার, সেই জিনিসটা আসলে তার সেক্সুয়াল অর্গানের মাধ্যমে সেটাকে সে অনুভূত করতে পারে। এর আগের স্টেজ গুলাতে যেমন মাউথের মাধ্যমে বলেছি, অ্যানালের মাধ্যমে বলেছি, বাট এটাকে সে তার জেনিটাল যে পার্ট আছে সেটার মাধ্যমে সেটা সে বুঝতে পারে। চিলড্রেন অলসো বিগিন টু ডিসকভার দ্য ডিফারেন্সেস বিটুইন মেলস এন্ড ফিমেলস, এই সময় একটা শিশু কিন্তু ছেলে এবং মেয়ের মধ্যে যে পার্থক্য সেটা সর্বপ্রথম কিন্তু সে এই সময় অনুভব করতে পারে। এবং সেখানে দুইটা কমপ্লেক্সের কথা বলা হয়েছে, অডিপাস কমপ্লেক্স ফিলিংস বয়েজ টু মাদার এন্ড ইলেকট্রা কমপ্লেক্স ফিলিংস অফ গার্লস টু ফাদার। তার মানে অডিপাস কমপ্লেক্স হচ্ছে যে মায়ের প্রতি ছেলের যে ভালোবাসা বা অনুভূতি, এবং ইলেকট্রা কমপ্লেক্স হচ্ছে যে বাবার প্রতি মায়ের যে অনুভূতি, সেই বিষয়টাকে কিন্তু বলা হচ্ছে। তো আমরা যদি এই ফ্যালিক স্টেজটা আরেকটু ভালোভাবে দেখি যে এই সময় আসলে কি হয়, তো এই সময়টা আসলে শিশুরা তাদের যে সেক্সুয়াল অর্গান আছে সেগুলা সম্পর্কে তাদের অনুভূতি, বা জেনিটাল যে পার্ট আছে সেটা সম্পর্কে তাদের কিন্তু অনুভূতিটা মানে হচ্ছে বুঝতে পারে। এবং সে আসলে আহ আহ আবিষ্কার করে যে তার হচ্ছে মানে বাবার প্রতি তার মানে যেটা বললাম ছেলের মায়ের প্রতি ফিলিংস, এবং
হচ্ছে মেয়ের বাবার প্রতি যে ফিলিংস সেই বিষয়গুলা তার মধ্যে চলে আসে। আসলে এই অডিপাস কমপ্লেক্স এবং ইলেক্ট্রা কমপ্লেক্স সম্পর্কে যদি আমরা দেখি, অডিপাস কমপ্লেক্সটা কি, যে এটা বলা হচ্ছে যে একটা শিশুর সাইকোসেক্সুয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট। এবং আবার এটাকে ফ্রয়েডের একটা কন্ট্রোভার্সিয়াল আইডিয়াও বলেছেন অনেকে। তো এই অডিপাস কমপ্লেক্সটা আসলে গ্রিক মিথ, অডিপাস একটা ইয়ং ম্যান ছিল যে আসলে তার ফাদারকে হত্যা করে এবং তার মাকে হচ্ছে বিবাহ করে। একটু খুব ওয়ার্ড বিষয়টা। তো সেখান থেকে আসলে এই অডিপাস কমপ্লেক্স কনসেপ্টটা আসে। এবং এক সময় দেখা যায় যে সে সেই সে কি করে, যে আসলে এই কাজটা করে অডিপাস, সে পরবর্তীতে তার নিজের চোখ নিজেই ক্ষত বিক্ষত করে নিজেই অন্ধ হয়ে যায়। হ্যাঁ, তো এই অডিপাস কমপ্লেক্সটা আসলে যেই বিষয়গুলোর ক্ষেত্রে খুব বড় একটা ভূমিকা রাখে সেটা হচ্ছে যে তার সেক্সুয়াল ডিজায়ারটা সে আসলে এই সময়ে অনুভব করে। তো একটু বিষয়টা কেমন, যে তার মাকে দেখে যে সে বিপরীত, বা মায়ের প্রতি যে তার একটা অবসেশন বা ভালোবাসা তৈরি হয়। এবং আমরা কিন্তু এমনিও দেখি যে প্রায় কিন্তু আমরা বলি যে আমাদের সোসাইটিতে বা আমাদের পরিবারের মেয়ে হলে যে মেয়েকে সবচেয়ে বেশি ভালোবাসে বাবা, আবার দেখবে যে ছেলের প্রতি ভালোবাসা মা অনেক বেশি। তো এই ভালোবাসাটা তো অবশ্যই একটা মানে প্যারেন্টস এর জন্য, প্যারেন্টস এর প্রতি মানে হচ্ছে সন্তানের যে ভালোবাসা বা সন্তানের প্রতি বাবা মায়ের যে ভালোবাসা সেটা দিয়ে আমরা বোঝাই। কিন্তু ফ্রয়েডের ক্ষেত্রে দেখা গেছে যে যে একটা ইয়ং বয়ের মধ্যে এই ধরনের বিষয়টা চলে আসে এবং সে হচ্ছে যে অডিপাস কমপ্লেক্সের ফলে, বা সে হচ্ছে তার মায়ের, এবং তার অনেক সময় তার বাবা যদি তার মায়ের প্রতি খারাপ ব্যবহার করে তাহলে সেই ছেলে কিন্তু খুব রেগে যায়, বা সে মনে করে যে একটা সময় যে মাকে হয়তো বাবা বেশি কন্ট্রোল করছে বা তার থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। এই ধরনের একটু ওয়ার্ড বিষয়গুলো আসলে একটা ছেলের মাথায় চলে আসতে পারে। যদিও আমরা এটা থিওরির কথাই বলছি, আসলেই সত্য কিনা সেটা কিন্তু গবেষণার আরো বিষয়, বা ফ্রয়েডকে নিয়ে যারা গবেষণা করেছে তারা হয়তো এই বিষয়ে পরবর্তীতে আরো অনেক ফাইন্ডিংস দিয়েছেন। তো এই সে কিন্তু মানে অযৌক্তিক ভাবেই, অনেকটা অযৌক্তিক ভাবেই কি করে যে যে তার বাবা আসলে তার ভালোবাসাটা তার মায়ের কাছ থেকে নিয়ে নিচ্ছে, বা কোনো কারণে সে এই বিষয়টা অনুভব করতে পারে। এবং এই স্টেজেই, যে এই ফ্যালিক স্টেজেই একটা ছেলে সে অনুভব করে যে যে তার সেক্সুয়াল অঙ্গটা হচ্ছে, অর্গানটা হচ্ছে প্যানিস। এবং সে হচ্ছে এটা নিয়ে সে তার সে যে মানে হচ্ছে যে তার সেক্সুয়াল অর্গান কে বোঝার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা সে এই 3 থেকে 6 বছরের যে ফ্যালিক স্টেজ আছে সেই সেই সময় কিন্তু সে এটা অনুভব করে। এবং যদি তোমরা খেয়াল করে দেখো যে এই সময়টাই কিন্তু শিশু তার যে সেক্সুয়াল অর্গান আছে সেটাকে ঢেকে রাখতে হবে, বা সেটা মানুষে দেখলে তার ভিতরে একটা লজ্জাবোধ, সেটা কিন্তু সে প্রাথমিকভাবে বুঝতে পারে এই সময়টাতে। তার আগে কিন্তু তার মধ্যে এই অনুভূতিগুলা সেভাবে আসে না। তো যেহেতু আমাদের এই থিওরিটা সাইকোসেক্সুয়াল নিয়ে, সো আমাদের এরকম সেক্সুয়াল অনেক বিষয় এই থিওরির মধ্যে সরাসরি চলে আসে। তারপরে যেটা হয় যে এই সময় শিশু কি করে যে সে আসলে অনেক কিছু আইডেন্টিফিকেশন করতে পারে এবং অনেক কিছু কপি করতে পারে, এবং অনেক কিছু সে অন্য দেখা দেখি সেটা শেখার চেষ্টা করে। তো এই বিষয়গুলো অডিপাস কমপ্লেক্সের মধ্যে আসলে চলে আসছে, এবং সে এই সময়ে যখনই সে বুঝতে পারে তার জেন্ডারটা, যে তার মধ্যে হচ্ছে ছেলে, সে একজন ছেলে, তখনই কিন্তু সে হচ্ছে তার মধ্যে অডিপাস কমপ্লেক্সের যে বিষয় সেটা কিন্তু চলে আসে। তো এর পরবর্তী সময়ে যে বিষয়টা সেটা হচ্ছে যে ইলেকট্রো কমপ্লেক্স। তো ইলেকট্রা কমপ্লেক্সটা কি, যে এই ইলেকট্রা কমপ্লেক্সটা হচ্ছে যে মেয়েদের ক্ষেত্রে, যে একজন মেয়ে যখন তার
মানে হচ্ছে মায়ের বাবার প্রতি যে ভালোবাসা বিপরীত লিঙ্গের, এবং সেও যখন তার সেক্সুয়াল অর্গানের আইডেন্টিফিকেশনটা করতে পারে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে যে ইলেক্ট্রা কমপ্লেক্স। তো সেই ইলেক্ট্রা কমপ্লেক্সটা কিভাবে হয়, যে সে আসলে বুঝতে পারে যে একজন মেয়ে বা একজন মেয়ে শিশু বুঝতে পারে যে তার মধ্যে সে আসলে তার একটা প্যানিস নাই, বা সে আসলে একটা ছেলে না, তার সেক্সুয়াল অর্গানটা একজন ছেলে থেকে ডিফারেন্ট, যেটাকে সে মানে এই বিষয়টা তাকে পেনিস এনভি যে টার্মটা আছে ক্রিমিনোলজিতে বা সাইকোলজিতে, সেই বিষয়টা তার মধ্যে নিয়ে আসে। এবং তার মধ্যে আসলে সে যে ছেলে হতে পারে নাই, বা তার মধ্যে যে সে যে ছেলে থেকে আলাদা, বা তার সেক্সুয়াল অর্গানটা যে ছেলে থেকে আলাদা, সেই বিষয়টা তার মধ্যে একটু মানসিকভাবে কষ্টের বা অনেকটা জেলাসি মনোভাব তার মধ্যে দেখা যায়, এবং সে অনেক সময় ছেলে হতে চায়। তো এই যে বিষয়টা, সেটাকে আমরা পেনিস এনভি নামে বলা হয়েছে। তো এই যেটা পরবর্তীতে উইমেন ক্রিমিনালিটিকে ব্যাখ্যা করার ক্ষেত্রেও বায়োলজিক্যাল থিওরিতে একটা বড় ভূমিকা রেখেছে। তো সেই বিষয়টা যে সে যখনই এটা আবিষ্কার করলো, এবং তখন সে কি করে যে তার বাবার প্রতি তার একটা অনুভূতি তৈরি হয়, কারণ সে বুঝতে পারে যে তার বাবা একজন ছেলে, এবং সেক্ষেত্রে কি তার মায়ের প্রতি তার একটু হচ্ছে অনেক ক্ষেত্রে জেলাসি, বা তার মার প্রতি সে একটু ব্লেম দেওয়া অনুভূতি তৈরি হয়, কারণ সে মনে করে যে তার বাবার প্রতি তার যে ভালোবাসা, সেটা হয়তো মায়ের কারণে সেটা অনেক ক্ষেত্রে রিপ্রেস হতে পারে বা ব্যাহত হতে পারে। তো সেই যে বিষয় থেকেই তার যে, এবং এই সময়ের মাধ্যমেই সে যে একটা মেয়ে, তার যে জেন্ডার রোল, হ্যাঁ, সোসাইটি তাকে মেয়ে হিসাবে যখন ট্রিট করে বা একটা শিশু হিসাবে, তখন সে দেখতে পায় যে তার কাজকর্ম, খেলাধুলা, বা তাকে সোসাইটিতে যে ভাবে ট্রিট করছে, এটা ছেলের থেকে একটু আলাদা। তো সেই কমপ্লেক্স থেকে আসলে ইলেকট্রা কমপ্লেক্সটা তৈরি হয়েছে। তো এইটা গেল হচ্ছে যে ফ্রয়েডের, আমরা হচ্ছে যে যদি বলি যে ফ্যালিক স্টেজের ঘটনাগুলা। তো এর পরবর্তীতে ফ্যালিক স্টেজ যখন আমাদের চলে যাবে, তার পরবর্তী যে স্টেজ, সেটা হচ্ছে যে দ্য ল্যাটেন্ট পিরিয়ড। তো এই ল্যাটেন্ট পিরিয়ডটা কি, যে এজ রেঞ্জ 6 টু পিউবার্টি, মানে 6 বছর থেকে তার যে বয়ঃসন্ধিকাল আমরা যেটা বলি 13 বছর, এটা বিভিন্ন দেশ ভেদে ভ্যারি করে, এবং ছেলে ও মেয়ে হিসাবে ভ্যারি করে। তো এই সময়টাতে আসলে যেটাকে বলে ইরোজেনাস জোন, সেক্সুয়াল ফিলিংস আর ইনঅ্যাক্টিভ, যে যে এই সময়টা সে বলতেছে যে যে ওইভাবে সেক্সুয়াল ফিলিংসটা অ্যাক্টিভ থাকে না, তবে সে এই সময়টা কি হয় যে লিবিডো ইন্টারেস্টটা সাপ্রেসড, যে তার যে সেক্সুয়াল ডিজায়ার, এটাকে অনেকটা দমিত থাকে, এবং ডেভেলপমেন্ট অফ দ্য ইগো অ্যান্ড সুপার ইগো কন্ট্রিবিউট টু দিস পিরিয়ড অফ কাম, যে এই সময়টা আসলে তার মানে বৃদ্ধিকাল, বা এই সময় সে আসলে অন্যান্য সোসাইটাল যে বিষয় থাকে, সোশ্যালাইজেশনের এজেন্ট, তাদেরকে নিয়ে সে অনেক ব্যস্ত থাকে। তো যেমন একটা শিশু এই সময়ে স্কুলে যায়, এবং সে তার পিয়ার রিলেশনশিপ, হবিজ, ভালো লাগা খারাপ লাগা, কার সাথে মিশবে, এই বিষয়গুলো নিয়ে অতিরিক্ত কনসার্ন থাকে। বা এই সময়ের মধ্যে সে কি হয় যে সে স্কুলে যাবে, তার বাবার কাছে একটা ব্যাগের আবদার করতেছে, সে কাউকে কিছু দেখতেছে, সেটা সে কিনে দেওয়ার জন্য বলতেছে। তারপরে খেলাধুলা নিয়ে সে ব্যস্ত থাকে, তারপরে কার্টুন, টিভি, এই বিষয়গুলো নিয়ে সে অনেক ব্যস্ত থাকে। তাকে পার্কে নিয়ে গেলে সে খুব খুশি হচ্ছে। হ্যাঁ, তো এরকম মাল্টিপল ইন্টারেস্ট তার মধ্যে চলে আসে, যেই বিষয়গুলা, ইন্টারেস্ট গুলা তাকে কি করে যে তার ডেভেলপমেন্টের ক্ষেত্রে মানে সেক্সুয়াল ফিলিংসটাকে একটু সাপ্রেস করে রাখে। এবং এই সময়টা আসলে তার সোশ্যাল এন্ড কমিউনিকেশন যে স্কিল আছে, সেই স্কিল গুলাকে কিন্তু হচ্ছে বৃদ্ধি করে। সে আসলে মানুষের সাথে কিভাবে কমিউনিকেট করতে হয়, নিজে নিজে কিভাবে কাজ করতে হয়, কারণ এই সময় ফ্যামিলি, সোশ্যাল যে ইনস্টিটিউশন আছে মানে স্কুল, তারপরে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান, তারপরে খেলাধুলার যে মাধ্যম, সেখান থেকে তাকে যে প্রপার বিহেভিয়ার, সেই বিহেভিয়ার গুলা কিন্তু তাকে শেখানো হয়।
বা তাকে যে নিজে নিজেই কাজ করতে হবে, কোনো কিছু শিখতে হবে। যেমন এই সময় শিশু কিন্তু আর মা বাবা খাইয়ে দেয় না, সে কিন্তু নিজে নিজেই খাওয়াটা শিখে যায়। বা সে নিজে নিজেই হাঁটা চলা থেকে শুরু করে মানুষের সাথে কিভাবে আচার আচরণ করতে হবে সেই বিষয়গুলা তার মধ্যে চলে আসে। এই জন্য বলা হচ্ছে যে এই সময় তার ইগোটা কিন্তু ডেভেলপমেন্ট হয় এবং সুপার ইগোটা আস্তে আস্তে ডেভেলপমেন্ট হয়। যেটা আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম যে ইট যেটা, সেটা আসলে মানুষের বেসিক সেক্সুয়াল যে ডিজায়ার বা বেসিক যে ইনস্টিং, যেমন তার ক্ষুধা পেতে পারে, তারপরে হচ্ছে যে সে খারাপ লাগা ভালো লাগার অনুভূতি হলে সে সেইভাবে রিয়াকশন করবে। তবে ওই সময়টা কিন্তু শিশুর, মানে এই 6 বছরের আগে শিশুর যে ইগো ডেভেলপমেন্ট সেটা কিন্তু সেভাবে হয় না, কারণ সে রাইট এবং রং এর মধ্যে পার্থক্যটা বুঝতে পারে না এবং সে সবকিছু রিয়ালিটি নির্ভর কাজ কিন্তু করতে পারে না। যেমন একজন 2-3 বছরের বাচ্চা, সে তাকে বাইরে যখন বাবা মা নিয়ে যাওয়ার পরে তার একটা ড্রেস পছন্দ হয়েছে কিন্তু অনেক দাম বেশি, সে কিন্তু রিয়েলিটি বুঝবে না, সে বাবা মাকে কান্নাকাটি শুরু করবে যে ওই ড্রেসটাই তাকে নিতে হবে। অথবা একটা খেলনা দেখেছে, সে এসে বাড়িতে বায়না করলো যে সেই খেলনাটাই তাকে কিনে দিতে হবে, এই জন্য না হলে সে কান্নাকাটি করে। সেটা হচ্ছে 6 বছরের আগের যে পিরিয়ডটা, সেই সময় কিন্তু একটা শিশুর এই বিষয়গুলা থাকে। এই জন্য বলা হয় যে ওই সময় কিন্তু তার ইগো এবং সুপার ইগোটা ডেভেলপ করে না, শুধু যেটা সেটা কিন্তু তার মধ্যে অ্যাক্টিভ থাকে। কিন্তু এই 6 বছরের পরে তাকে যখন একটা জিনিস বোঝানো হয় এবং সে যখন আশেপাশে সবার সাথে মিশে, তখন তার ইগোটা আস্তে আস্তে ডেভেলপ হয় এবং সুপার ইগোটাও ডেভেলপমেন্টের দিকে যায়। স্কুল এবং হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তাকে যখন নৈতিক শিক্ষা এবং কোনটা ভালো বা খারাপ, কোনটা করতে হবে না হবে সেই বিষয়গুলো তার মধ্যে নিয়ে আসা হয়, তখন কিন্তু সেই সময়ে তার এই ইগো এবং সুপার ইগো ডেভেলপমেন্টটা হতে থাকে। তো এই স্টেজটা বলা হচ্ছে যে একটা শিশু সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার যে প্রক্রিয়া, সেটা এই স্টেজ থেকে শুরু হয় এবং সে আস্তে আস্তে কমিউনিকেশন স্কিল এবং নিজের মধ্যে যে কনফিডেন্স, সেটা কিন্তু সে গ্রো করা শুরু করে। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, আমরা কোশ্চেনটা ক্লাসের শেষে নিতে পারি। আচ্ছা, তুমি কোশ্চেনটা যেহেতু বলেছো করো। প্রথমে যে বলছিলেন যে লেটেন্ট পিরিয়ডে যে ফোকাস অফ লিবিডো যেটা আছে সেটা মানে সম্পূর্ণ সাপ্রেস থাকে। হ্যাঁ, এখন সাপ্রেস থাকে নাকি ফোকাস অফ মানে কোন লিবিডো যে ফোকাসটা এটা মানে সমগ্র অর্গানে ছড়িয়ে থাকে নাকি পুরোপুরি সাপ্রেস থাকে, এটাই জিজ্ঞেস করলাম। এখানে লিবিডো ইন্টারেস্টটা সাপ্রেস বলতে বোঝাচ্ছে যে তার যে সেক্সুয়াল যে ডিজায়ারটা বা সেক্সুয়াল যে অনুভূতিটা, এই সময়টা সেটা তার অ্যাক্টিভিটিস বা কোনো কিছুর মাধ্যমে অত বেশি প্রকাশ পায় না। এই জন্যই বলা হচ্ছে যে মানে হচ্ছে যে লিবিডো ইন্টারেস্টটা হচ্ছে সাপ্রেসড থাকে, বুঝেছো? যেমন এর আগের যে পিরিয়ডটা সময় ছিল, যেটা আমি বললাম যে ইলেক্ট্রা কমপ্লেক্স, অডিপাস কমপ্লেক্স, সেখানেও তার সেক্সুয়াল ফিলিংস এর ভিত্তিতেই ফ্রয়েড বর্ণনা করেছে। আবার ওরাল স্টেজে একই কথা বলেছে, অ্যানাল স্টেজেও সেক্সুয়াল ফিলিংস এর কথা বলেছেন। কিন্তু এই পিউবার্টির আগ পর্যন্ত, 6 বছর থেকে পিউবার্টির আগ পর্যন্ত, সেই সময়টা আসলে তার সেক্সুয়াল অর্গান বা সেক্সুয়াল ফিলিংস বা এই যে বিপরীত লিঙ্গের প্রতি সেই অনুভূতিগুলা নিয়ে কিন্তু ফ্রয়েড ব্যাখ্যা দেন নাই। এই জন্য তিনি বলছেন যে এই সময়ে মানুষের যে লিবিডো ইন্টারেস্ট মানে সেক্সুয়াল যে ডিজায়ার, সেটা অনেক অংশে হচ্ছে সাপ্রেস থাকে, কারণ তার ওই যে অন্যান্য যে ডেভেলপমেন্ট, যে কমিউনিকেশন স্কিল, হবি, রিলেশনশিপ, তার মানে পেয়ার রিলেশনশিপ, এগুলা আসলে ইগো এবং সুপার ইগোর মাধ্যমে ডেভেলপমেন্ট হয় বলেই সে ওই বিষয়টা তার মধ্যে হচ্ছে ইনঅ্যাক্টিভ। থ্যাংক ইউ। তো এর পরবর্তী বিষয়টা হচ্ছে যে দ্য জেনিটাল স্টেজ। জেনিটাল স্টেজটা হচ্ছে পিউবার্টি টু ডেথ, যে একটা একজন চিলড্রেনের যে বয়সন্ধিকাল থাকে সেই সময় থেকে মৃত্যুর আগ পর্যন্ত, এবং ইরেজনাল জোন থাকে ম্যাচুরিং সেক্সুয়াল ইন্টারেস্ট, যে তার যে সেক্সুয়াল ইন্টারেস্টটা থাকে সেটাকে সে কত মানে ম্যাচিউর করতে পারবে বা সেটার প্রতি তার যে কন্ট্রোল ক্ষমতা, সেই বিষয়গুলা এই সময়ের উপরে নির্ভর করে। এবং দ্য ইন্ডিভিজুয়াল ডেভেলপস স্ট্রং সেক্সুয়াল ইন্টারেস্ট ইন দ্য অপোজিট সেক্স। এই সময়ে মানে পিউবার্টির পরবর্তী সময়ে সে আসলে অপোজিট যে জেন্ডার আছে বা সেক্স আছে তার প্রতি তার ভালোবাসার অনুভূতিটা চলে আসে, এবং সেটা যে তার শুধু বিপরীত লিঙ্গের প্রতি শুধু ভালোবাসাই না, তার যে সেক্সুয়াল যে ইন্টারেস্ট সেটাও কিন্তু তার মধ্যে চলে আসে, এবং বিগিনস ডিউরিং পিউবার্টি বাট লাস্ট ফর দ্য রেস্ট অফ পারসনস লাইফ। এবং এই যে অনুভূতিটা তার শুরু হয় পিউবার্টির বয়সন্ধিকালে, তখন থেকে তার যে শেষ বয়স পর্যন্ত, সেই সময় পর্যন্ত আসলে মানুষের এই ইন্টারেস্টটা থাকে। তো
এই সময়টা কেন ইন্টারেস্ট থাকে সেটা ফ্রয়েড বলেছেন যে আসলে পিউবার্টি সময়ই একজন ছেলে অথবা মেয়ের ক্ষেত্রে তার যে বয়ঃসন্ধিকাল বা সেক্সুয়াল যে জেনিটাল যে পার্ট আছে সেটা কিন্তু একটা সিগনিফিকেন্ট চেঞ্জ আসে বা তার মধ্যে কিছু বায়োলজিক্যাল চেঞ্জ আসার ফলেই সে কিন্তু তার সেক্সুয়াল যে প্লেজারটা সেটা নিজের মধ্যে বায়োলজিক্যালি অনুভব করতে পারে। তো এই অনুভূতিটা আসার ফলেই তার মধ্যে যখন আসে তখন সে আসলে সেটার জন্যই তার ভেতরে অপোজিট যে সেক্স আছে তাদের প্রতি তার এক ধরনের সেক্সুয়াল ফিলিংসটা তৈরি হয়। তো এই বয়ঃসন্ধিকালেই দেখবে যে এই সময়ের পরবর্তী বা এই সময় থেকেই একটা মানে হচ্ছে শিশু বা একজন ছেলে অথবা মেয়ে সে কিন্তু বিভিন্ন সময় তোমার হচ্ছে অপোজিট জেন্ডারের সেক্সের উপরে তার প্রতি ভালোবাসার যে সম্পর্ক সেগুলা কিন্তু তৈরি হয় এবং সেখান থেকে তার যে সেক্সুয়াল যে সম্পর্ক সেটাও কিন্তু তৈরি হয়। তো এটার ফ্রয়েড বলছে যে এটা বায়োলজিক্যাল কারণেই আসলে তার মধ্যে এই লিবিডো মানে হচ্ছে অ্যাক্টিভ থাকে এবং বায়োলজিক্যাল কারণেই হয়তো সে তার মধ্যে এই অনুভূতিগুলা থেকেই সে এই ধরনের বিভিন্ন ভালোবাসার সম্পর্কে বা সেক্সুয়াল সম্পর্কে সে কিন্তু জড়িয়ে পড়ে। তো এটার ফলে যেটা হয় যে তার মধ্যে একটা অপোজিট জেন্ডারের প্রতি যে আস্থা বা একটা সম্পর্কে থাকতে হবে বা একটা সম্পর্ক বা সোশ্যাল যে বন্ড সেই বন্ড গুলা কিন্তু তার মধ্যে অপোজিট সেক্সের সাথে চলে আসে। তো সেই সময় যখন চলে আসে তখন সেটা আস্তে আস্তে তার মধ্যে ম্যাচিউরও হয় যে এই বন্ডটা সে যেমন 14 বছরের একটা শিশু বা 15-16 বছরে সে কিন্তু অনেক সময় না ভেবেই তার অপোজিট জেন্ডারের সাথে সে কিন্তু একটা সম্পর্কে জড়িয়ে পড়ে, কারণ কি তার যে সেক্সুয়াল ফিলিংস বা যে ভালোবাসার যে ফিলিংস সেটা থেকে সে করে ফেলে। বাট এই এজটা যত বেশি হবে 20-এর ওপরে তখন কিন্তু সে একটু রিয়েলিস্টিক্যালি সে চিন্তা করে যে কোন অপোজিট যে সেক্সের সাথে সে সম্পর্ক করবে বা সেটা সম্পর্ক হলেও সেটার মানে সে অনেক কিছু পারিপার্শ্বিক অনেক কিছু চিন্তা করে। কারণ কি আসলে সে আস্তে আস্তে ম্যাচিউর হতে থাকে, মানে সে বায়োলজিক্যালিও ম্যাচিউর হতে থাকে, মেন্টালিও কিন্তু সে ম্যাচিউর হয়। তো এই ম্যাচিউরিটির সাথে সাথে তার সেক্সুয়াল ইন্টারেস্টটাও কিন্তু ম্যাচিউর হয় বা সে সেইভাবে কিন্তু হচ্ছে অ্যাক্ট করে। তো এবং সে যে বন্ডগুলাতে জড়িয়ে পড়ে সেই বন্ডে সে আসলে অপোজিট জেন্ডারের প্রতি বা সেক্সের প্রতি তার কিন্তু একটা কেয়ারিং অনুভূতি সেটা কিন্তু তৈরি হয় এবং তাদের মধ্যে একটা সেন্স অফ আন্ডারস্ট্যান্ডিং সেই বিষয়গুলা কিন্তু সে এই জেনিটাল স্টেজে অ্যাচিভ করে থাকে। তো এটাই হচ্ছে যে ফ্রয়েডের যে বিভিন্ন স্টেজের কথা আমরা বললাম যে কি কি স্টেজ আছে। তো এই 5টা স্টেজের মাধ্যমে তিনি আসলে এটা বর্ণনা করেছেন। আমরা যদি কিছু ইমেজ দেখি, দেখো যে ওরাল স্টেজে ইনফ্যান্ট অ্যাচিভস গ্র্যাটিফিকেশন থ্রু ওরাল অ্যাক্টিভিটিস, এবং সে কি করছে যে মানে সাকিং এর মাধ্যমে সে এক ধরনের প্লেজার পাচ্ছে। আবার অ্যানাল স্টেজে দেখা গেছে যে সে টয়লেট ট্রেনিং এর মাধ্যমে সে এক ধরনের প্লেজার সে তার মধ্যে চলে আসতেছে। ফ্যালিক স্টেজে দেখো যে সে তার বাবা শেপ করতেছে, হ্যাঁ, সে এই ডিফারেন্সটা কিন্তু বুঝতেছে। বা সে যে মেয়েরা যে শেপ করে না ছেলেরা যে করে সেই সেক্সুয়ালিটি বা সেই বিষয়গুলা কিন্তু মানে জেন্ডার মানে সেক্সুয়াল যে ডিফারেন্স এবং জেন্ডার ডিফারেন্স সেগুলা কিন্তু একটা সন্তানের মধ্যে সেই সময়ে চলে আসে। ল্যাটেন্সি পিরিয়ডে দেখো সেই সময়টাই সে কি করতেছে যে চাইল্ড কন্টিনিউস হিজ অর হার ডেভেলপমেন্ট বাট সেক্সুয়াল আর্টস আর রিলেটিভলি কোয়াইট। এই সময় দেখো সে খেলাধুলা অন্যান্য কিছুতে এত ব্যস্ত থাকে তার মধ্যে আসলে মানে হচ্ছে অন্যান্য বিষয়গুলা বা সেক্সুয়াল ডিজায়ার বা সেই বিষয়গুলা নিয়ে সে এত বেশি আসলে হচ্ছে ভাবতে পারে না বা তার মধ্যে আসে না। এবং জেনিটাল স্টেজে এই সময় সে অ্যাডোলসেন্ট পিরিয়ডটা থেকে শুরু হয় এবং সে আসলে কিভাবে অপোজিট সেক্সের প্রতি ভালোবাসা এই বিষয়গুলা তাদের মধ্যে চলে আসে। আমরা এখানেও আরেকটা দেখছি যে বিভিন্ন স্টেজে ওরাল স্টেজে দেখো শিশু কিছু একটা মুখে দিয়ে আছে, অ্যানাল স্টেজে সে দেখো একটা পটে সে তার যে হচ্ছে মলত্যাগ সেটা করছে। ফ্যালিক স্টেজে সে যেটা বাবা শেভ করতেছে সেও কিন্তু দেখবা অনেক অনেক সময় শিশুরা এই শেভিং করার যে স্টাইলটা সেটা ফলো করে, তারা নিজেরাই সেটা করতে চায়। ল্যাটেন্সি স্টেজে সে আসলে স্কুলে যাচ্ছে এরকম একটা, জেনিটাল স্টেজে তার মধ্যে আসলে একটা অ্যাডাল্ট যে ভাব, এবং এই জেনিটাল স্টেজে দেখবা যে একটা জেন্ডার ডিফারেন্সটা সে পুরোপুরি যখন বুঝে যাবে, একটা ছেলে চায় যে কত স্মার্টলি চলতে হবে বা সে হঠাৎ করে দেখবা যে স্টেজে পরে তার
মানে চেহারার প্রতি কেয়ার নিচ্ছে, চুলটা সুন্দর মতো আঁচড়াচ্ছে, তারপরে তাকে যেই সে কিন্তু হাফ প্যান্টটা তখন পরতে চাবে না, ফুল প্যান্ট পরে সে সবার সামনে যায়, টি শার্ট, হ্যাঁ এরকম অনেক কিছু হয়। মেয়েদের ক্ষেত্রেও সে কিন্তু দেখবে একটু ঘরের মধ্যে চলে আসে, যে বাইরে যে সে যেভাবে খেলতো সেই খেলাধুলাটা জেনিটাল স্টেজে সে একটু সাপ্রেস করে ফেলে, এবং ছেলেদের সাথে যে অবাধে মিশতো অন্যান্য সময়, ওই বিষয়টা সে যখন তার জেনিটাল স্টেজে আসে সেটা কিন্তু কমিয়ে দেয়। কারণ হচ্ছে যে সে তার বুঝতে পারে যে পুরাপুরি যে ছেলে এবং মেয়ের মধ্যে পার্থক্য, এবং তাকে এই স্টেজে একটু তাকে কেয়ারফুল থাকতে হবে। তো সেই বিষয়গুলো আসলে জেনিটাল স্টেজের মধ্যে তোমার হচ্ছে চলে আসে। আমরা যদি ডেভেলপমেন্ট গুলো দেখি, যে ওরাল স্টেজে 12 থেকে 18 মান্থ, যেটা উইনিং বলে হচ্ছে, যে যেটা আমরা কোনো কিছু পেটে মুখে দেয়া। অ্যানাল স্টেজ দেখো 18 মান্থ থেকে 3 থেকে 4 ইয়ার্স টয়লেট ট্রেনিং। হ্যালিক স্টেজ 3 থেকে 4 ইয়ার্স টু 5 থেকে 7 ইয়ার্স বলছে, বা অনেক জায়গায় সেটা 11 বছর পর্যন্ত বলে। সেক্সুয়াল আইডেন্টিটি সরি 6 বছর পর্যন্ত বলে। ল্যাটেন্ট স্টেজ হচ্ছে 5 থেকে 7 বছর থেকে পিউবার্টি, সে শিখতেছে সবকিছু সোসাইটি থেকে, সোশ্যাল ইনস্টিটিউশন থেকে, সোশ্যালাইজেশনের যে এজেন্ট গুলো আছে সেখান থেকে সে শিক্ষা গ্রহণ করে। এবং জেনিটাল স্টেজ হচ্ছে পিউবার্টি থেকে জেনিটাল ইন্টারকোর্স, যে সে বয়সন্ধিকাল থেকে তার যে সেক্সুয়াল ইন্টারকোর্সের যে সময়কাল, সেই সময়কালগুলোর মধ্যে সে আসলে এই সময়টা সে এই বিষয়গুলা হচ্ছে শিখতে থাকে। এবং সাইকোসেক্সুয়ালের যে স্টেজগুলো আছে সেই একই বিষয়গুলো আমরা যদি দেখি, যে কিভাবে তার বিভিন্ন স্টেজে বিভিন্ন বিষয়গুলা থাকে, যেটা আগেও তোমাদেরকে বললাম। তো আমরা আসলে এই ক্লাসে মেইনলি দেখার চেষ্টা করেছি ফ্রয়েডের যে সাইকোসেক্সুয়াল স্টেজগুলো আছে সেগুলাকে কিভাবে বিভিন্ন সময় তোমার হচ্ছে তার পার্সোনালিটি যে ডেভেলপমেন্ট সেই বিষয়গুলো নিয়ে তাকে সহায়তা করে। তো আমরা হচ্ছে আজকের ক্লাসে আমাদের যে পড়া সেটা এই পর্যন্তই আমরা হচ্ছে রাখবো।